আজকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যারা আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, তাদেরকে যুব মোর্চার উদ্যোগে সম্বর্ধনা দেওয়ার যে অনুষ্ঠান, এখানে থাকতে পেরে আমি নিজেকে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত অনুভব করছি। এখানে উপস্থিত আছেন আমাদের সভাধিপতি গোমতী জেলার মাননীয় দেবলদেব রায় মহোদয়, উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী তথা গোমতী জেলার ভারতীয় জনতা পার্টির সভানেত্রী মাননীয় সবিতা নাগ মহোদয়া, উপস্থিত আছেন সহকারী সভাধিপতি মাননীয় সুজন কুমার সেন মহোদয়, উপস্থিত আছেন বিশিষ্ট আমি বলবো মোটিভেশনাল স্পিকার এবং সমাজের বিভিন্ন স্তরে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন এবং সমাজকে সঠিক দিশা দেখাচ্ছেন। কিছুক্ষণ আগে বক্তব্য রেখেছেন আপনাদের সামনে মাননীয় লিটন ভৌমিক মহোদয়, উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মাননীয় শিল্পী দাস মহোদয়া, উপস্থিত আছেন সাধারণ সম্পাদক গোমতী জেলার এবং বিশিষ্ট সমাজসেবী প্রশান্ত পোদ্দার মহোদয়, তৎসঙ্গে উপস্থিত আছেন আমাদের এই বিধানসভার মাতাবাড়ি মণ্ডলের যিনি সহসভাপতি এবং বিশিষ্ট শিক্ষক পার্থ স্যার, এবং উপস্থিত আছেন সভাপতি হিসাবে আজকের এই প্রোগ্রামের দীপেন নাগ মহোদয়, যুব মোর্চার সভাপতি, এবং আমার সামনে যারা ছাত্রছাত্রী ভাই ও বোনেরা আছে, অভিভাবক বৃন্দ যারা এখানে এসছেন, এবং প্রেস মিডিয়া সবাইকে আমি অন্তঃস্থল থেকে নমস্কার জানাই এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আমি অত্যন্ত আনন্দিত হই যখন আমি তোমাদের সামনে আসি, কারণ আগামী দিন তোমরা যেন আরো ভালো করতে পারো, তোমরা যেন যে যেই ফিল্ডে যাবে সম্মানের সহিত, গৌরবের সহিত, নিজের নামের সহিত, মা বাবার নামের সহিত, নিজের গ্রামের নাম, নিজের এলাকার নাম, নিজের ব্লকের নাম, সর্বোপরি নিজের জেলার নাম এবং আমাদের রাজ্যের নাম উজ্জ্বল করতে পারো। এবং আমার সব সময় মাতা ত্রিপুরা সুন্দরীর কাছে আমি প্রার্থনা করি, যারা আজকে সফল হয়েছ, আগামী দিন তোমরা আরও সফল হও, তোমরা বারবার এভাবে সফল হবে, আর আমি এই জায়গায় দাঁড়িয়ে তোমাদের এভাবেই সম্বর্ধিত করতে থাকব আগামী দিনগুলোতেও। খুব সুন্দর আলোচনা রেখেছে সবাই, আমার বেশি কিছু বলার নেই, তোমাদের কাছে কিছু চাওয়ার জন্য আজকে এসেছি। সেটা কি, আমার একটা তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, মূল্যবোধযুক্ত মানুষ, মরালিটিযুক্ত মানুষ আমাদের তৈরি হতে হবে। মূল্যবোধ ছাড়া যদি কোনো মানুষ থাকে, সেই মানুষ দিয়ে কোনোদিন কোনো ভালো কাজ হবে না। মেকানিক্যাল লাইফ চলবে, ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, পলিটিশিয়ান হবে, সমাজে অনেক অনেক জায়গায় অনেকে থাকবে, কিন্তু যদি মূল্যবোধই না থাকে, কারোর জন্য কোনোদিন ভালো কাজ করা যাবে না। আমাদের বিগত দিনের 70 বছরের শাসনে আমি আগেও অনেকবার বলেছি, আমরা আমাদের মৌলিক অধিকার সম্পর্কে আমরা যথেষ্ট সচেতন, যে আমাদের কি কি মৌলিক অধিকারগুলো আছে, আমরা কি কি পেতে পারি, সবসময় এগুলো নিয়ে আমরা ব্যস্ত থাকি। আমাদের মা বাবার প্রতি, সোসাইটির প্রতি এবং সর্বোপরি আমাদের প্রকৃতির প্রতি আমাদের কি কি জিনিস দেওয়ার আছে, এগুলো নিয়ে আমরা কোনোদিন আলোচনা করি না বা আমরা ভাবিও না। আমাদের মা বাবার ঘরে জন্মগ্রহণ করেছি, তো মা বাবার সমস্ত দায়িত্ব, আমাদের লেখাপড়া করানোর দায়িত্ব ওদের, আমাদের ভালো রাখার দায়িত্ব ওদের, বাইক কিনে দেওয়ার দায়িত্ব ওদের, আমাদের সব কিছু করার দায়িত্ব ওদের। সরকার আছে, সরকারের চাকরি দেওয়ার দায়িত্ব সরকারের, সমস্ত কিছু দেওয়ার দায়িত্ব সরকারের, কিন্তু প্রকৃতি আছে, তো আমাদের অক্সিজেন দিতে বাধ্য প্রকৃতি, সানলাইট দিতে বাধ্য প্রকৃতি। কিন্তু আমাদের যে ডিউটি আছে মা বাবার প্রতি, আমাদের যে ডিউটি আছে সমাজের প্রতি, আমাদের যে ডিউটি আছে প্রকৃতির প্রতি, এটা আমরা কতজন করি? এই জিনিসটা আজকে যখন হলঘর থেকে যাবে, এটা মাথায় নিয়ে যাবে যে আমরা শুধুমাত্র মৌলিক অধিকার কি কি আমরা পাওয়ার উপযুক্ত, তার জন্য এখানে আসিনি। আমাদের এই সোসাইটিকে, আমাদের মা বাবার প্রতি, আমাদের প্রকৃতির প্রতি অনেক কিছু করার আছে, যার জন্য ভগবান আমাদের এখানে পাঠিয়েছে, এবং সেই ডিউটি এবং দায়িত্ব আমাদের পালন করতে হবে। আজকে কিছুদিন আগে আমাদের পরিবেশ দিবস গেছে 5 জুন, সেখানে আমরা এক পের মাকে নাম, প্রধানমন্ত্রীজি একটা প্রোগ্রাম লঞ্চ করেছেন, যে মান নামে একটি
গাছ লাগানো। কেন মার নামে লাগানো? প্রধানমন্ত্রী কি চিন্তা করছেন? প্রধানমন্ত্রী চিন্তা করছেন মা যেরকম নিঃস্বার্থভাবে ছেলে মেয়ের জন্য করে, মা যেমন নিঃস্বার্থভাবে পুরো সোসাইটির জন্য করে, সেম ভাবে প্রকৃতিও নিঃস্বার্থভাবে আমাদের জন্য করছে এবং প্রকৃতিকে সংরক্ষণ করে রাখার দায়িত্ব আমাদের। তাই মার সাথে প্রকৃতির তুলনা করা হয়েছে এবং প্রত্যেকটা মানুষ, আমরা যারা আছি, আমরা মার নামে একটা গাছ লাগাবো এবং এই গাছটাকে বাড়িয়ে তুলবো, প্রকৃতিকে সুন্দর সবুজ নির্মল রাখবো, আমাদের জন্য না, আগামী ভবিষ্যৎ প্রজন্মের জন্য। প্রতিটা বিষয় এরকম আমাদের সরকারের এরকম বহু স্কিম আমাদের বা বহু পরিকল্পনা সরকার নিয়েছে শুধুমাত্র আমাদের কৃষ্টি সংস্কৃতি, আমাদের ভারতবর্ষ, আমাদের প্রকৃতি সবাইকে ধরে রাখার জন্যে। আমি একটা আবেদন রাখবো তোমাদের প্রতি। আমাদের একটা সময় ছিল যখন পয়লা বৈশাখ আসতো, আমরা প্রত্যেকটা গুরুজনের বাড়ি বাড়ি যেতাম, নমস্কার করতাম। এই যে একটা আমাদের রং খেলা হতো, তখন আমাদের যারা প্রাপ্তবয়স্ক যারা ছিলেন তাদেরকে পায়ে আমরা দোল দিয়ে নমস্কার করতাম, রং দিয়ে। মাস্টার মশাইদের দেখলে আমরা সম্মান জানানোর জন্য সাইকেল থেকে নেমে যেতাম। এটা আমাদের কৃষ্টি সংস্কৃতি। এই জিনিসটার কিন্তু যথেষ্ট অভাব সমাজের মধ্যে বন্ডিং কমছে। বিগত দিন যারা শাসন করেছেন তারা এই জায়গাটাকে কিন্তু একদম ধ্বংস করে দিয়েছে। এটাকে আমাদের আবার রিএস্টাবলিশ করতে হবে। সম্মান দিলে আমরা সম্মান পাবো। প্রত্যেকটা মানুষকে সম্মান দিতে হবে। যারা 60 ঊর্ধ্ব আছে বা 65-এর উপরে আছে, তারা যখন ডাক দেয় আমরা তাদের এড়িয়ে চলি। এই বয়স্ক লোক কি জানি বলবে, আমাদের সময় নষ্ট করবে, এই জিনিসটা কোনোদিনও করবে না। কারণ যারা বয়স্ক লোক আছে তারা অনেক কিছু আমাদের দিয়ে যেতে পারে এবং সেই শিক্ষাগুলো আমাদের নিতে হবে। সমাজ দেখবে, ও যারা 65-এর উপরে যদি কোনো মানুষ কোনো পরিবারে থাকে, যদি কেউ যায় বলে তুমি দুপুরবেলা না খেয়ে যাবে না, সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠবে, ফুল তুলবে, তারপর কি করবে, পুজো দেবে, তারপর কি করে, যদি চশমাটা ভেঙে যায় সেটাকে বেঁধে পরবে, জামা যদি ছিঁড়ে যায় সেটাকে সেলাই করে পরবে, দেখবে চপ্পল যদি কোনো জায়গায় ফেটে যায় সেটাকে সেলাই করে পরছে। এবং তারা এই সমাজের জন্য অনেক কিছু করেছে, তাদের কাছ থেকে আমাদের অনেক কিছু নেওয়ার আছে। অথচ আমরা কি করি, আমরা তাদেরকে এড়িয়ে চলি। ডাক দিলে এই বুড়ো মানুষ, সে আমাকে কি এখন আমার সময় নষ্ট করবে, আমি একটু এড়িয়ে চলি। এটা কিন্তু করা ঠিক। গ্রহণ না করো, এটা কোনোদিনও সম্ভব হবে না। সবাই মিলে তার জন্য এগিয়ে আসতে হবে। আজকে ভারতবর্ষের যে অগ্রগতি, তোমরা এরকম সময় জন্মগ্রহণ করেছো যে ভারতবর্ষের সর্বোচ্চ উত্থান তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু বিগত দিন, আজ থেকে 20 বছর আগে তোমাদের জন্মগ্রহণ করলে তোমরা সেগুলো সাফার করতে, যেগুলো আজকে তোমরা করছো না। তার মানে কি, তোমরা এরকম সময় জন্মগ্রহণ করেছো যখন ভারতবর্ষ দুনিয়ার মধ্যে একটা জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করছে এবং আগামী দিন প্রতিষ্ঠিত করবে। আজকে এই ভারতবর্ষের সার্বভৌমত্ব, এই ভারতবর্ষের এই অগ্রগতি, এই ভারতবর্ষের যে তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার দিকে যে এগোচ্ছে, সেটাকে ধ্বংস করার জন্য চক্রান্ত চলছে। সেগুলো তোমরা সজাগ থাকতে হবে। তোমরা জেনজি, জেনারেশন নেক্সট, তোমরা এই ভারতবর্ষের ভবিষ্যৎ। তোমরা যদি সঠিক পথে না থাকো, ভারতবর্ষ বিপদে পরিচালিত হবে। যারা বিপদে পরিচালিত করবে, কারণ সব সময় রাম রাবণের যুদ্ধ ছিল, সব সময় ধর্ম অধর্মের যুদ্ধ ছিল। আজকে কলিযুগেও ধর্ম অধর্মের যুদ্ধ থাকবে। যারা ন্যায় পথে থাকবে, যারা ভালো কাজ করবে তাদের পেছনে থাকবে, কিন্তু যারা ভালো কাজ করবে, যারা সঠিক দিশায় চলবে, তাদেরকে সমর্থন করার দায়িত্ব তোমাদের। কোনটা ভালো কোনটা মন্দ তোমরা বোঝো। পুরো ভারতবর্ষকে অস্থির করার বিভিন্নভাবে চক্রান্ত চলছে। কিছুদিন আগেও আমরা দেখেছি যে একটা ইউথরা একজোট হচ্ছে। কেন হচ্ছে? আমাদের এখানে বেরোজগারি কোনো সময় সরকারি চাকরি দিয়ে কোনো রাষ্ট্র তার দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। তার দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে স্কিলের মাধ্যমে। যত বেশি স্কিলড আমরা হব, তত বেশি আজকে আমরা বলি আমাদের এখানে চাকরি নেই, আবার অন্যদিকে কি কাজ করার লোকও আমরা পাচ্ছি না। একদিকে আমরা বলছি আমাদের কাজ নেই, আবার আরেকদিকে আমাদের হায়ার করে আনতে হচ্ছে মানুষকে বিভিন্ন জায়গা থেকে। তার কারণ কি, আমরা বিভিন্ন সেগমেন্টে আমরা স্কিল না। এআই নিয়ে আমরা কতজন স্কিলড আছি, আমরা কতজন এআই সম্পর্কে জানি। আমাদের দেশের বাইরে থেকে এআই এর জন্য হাজার হাজার কোটি টাকা খরচ করে আমাদের অনেক মানুষকে নিয়ে আসতে হচ্ছে। এআই সম্পর্কে আমাদের বোঝাবে বা এআই সম্পর্কে আমাদের বিভিন্নভাবে আমাদের কিভাবে এগিয়ে যাওয়া যায়, সেই জন্য আমাদের কাছে বাইরে থেকে আনতে হচ্ছে। এরকম বহু বিষয় আছে। আমাদের স্কিলড, যে কোনো বিষয়ে আমাদের স্কিলড হতে হবে। একটা ছোট্ট এক্সাম্পল আমি বলি। যেরকম আমি যখন আর্লি স্টেজ
আমি যখন রাজনীতি করতাম, আমি যখন ব্যাঙ্গালোরে পড়াশোনা করতাম, সেখান থেকে আমি চাকরিও করেছি কিছুদিন। সেখান থেকে এসে আমি ভাবলাম যে না, রাজনীতি করব। তখন রাজনীতি আমরা শুরু করেছি। তখন ফেসবুক সত্যমাত্র লঞ্চ হয়েছে। তো আমি যখন বিভিন্ন প্রোগ্রামে যেতাম, আমি দেখতাম যে যারা ফেসবুকে পোস্ট করতো, আমার ফটোটা বাদ দিয়ে ওরা ওদেরটা পোস্ট করতো। আমি কোনোদিন তার প্রতিবাদ করিনি। তো আমি তখন একদিন হাঁটতে হাঁটতে আসছিলাম ঠিক জগন্নাথ দিঘির প্রবাল মিষ্টান্ন ভাণ্ডারের সামনে। আজকে থেকে প্রায় 15 বছর 16 বছর আগের ঘটনা। বৃষ্টি পড়ছে হালকা হালকা, আমি নিচের দিকে হাঁটছি আর বলছি এরকমভাবে কাজ করতে হবে যে ছবিটা যেন কোনো জায়গাতে বাদ না যেতে পারে, এরকমভাবে কাজ করতে হবে যেন আমার ছবিটা কেউ কাটতে না পারে। মনে মনে তখন অনেক তরুণ মানে ছিলাম, তখনের ইমোশন, এটা আমার এখনো মনে আছে, আমি বলছি। তো আমি চেষ্টা করেছি আমার কাজ করার। আর কাজ করলে যে কাজই আপনারা করুন না কেন, যদি সেই কাজে আপনারা পারফেক্ট হন, আপনাদের কেউ আটকে রাখতে পারবে না, কেউ পারবে না, আপনারা উপরের দিকে যাবেনই। যখন যে কাজটা করবেন মনোযোগ দিয়ে করবেন। স্বপ্ন একটা দেখতে হবে যেন ওই স্বপ্নে গিয়ে আমরা পৌঁছতে পারি। অনেকগুলো স্বপ্ন যখন আমরা দেখি একসাথে, কি হয়, কোয়ালিশন হয় একটার মধ্যে আরেকটা, ধাক্কা খায়, 2-4টা ভেঙে যায়, গন্তব্যস্থল পর্যন্ত আমরা যেতে পারি না। যেটা আমি শুয়ে স্বপ্ন দেখব এবং খোলা চোখে সেই সব স্বপ্ন আমাদের দেখতে হবে। ড্রিমস আর দ্য টিনি সিডস অফ ওয়ান্ডারফুল টুমোরো। আজকে স্বপ্ন ছোট্ট বীজ আগামী দিনের সুন্দর ভবিষ্যতের। স্বপ্ন দেখতে হবে এবং স্বপ্ন একটাই দেখতে হবে যে এটাকে আমার সাকসেস করতে হবে, এবং ঘুমিয়েও দেখতে হবে, জাগ্রত অবস্থায় দেখতে হবে। তাহলে আপনি সেই লক্ষ্যে পৌঁছবেন, কেউ আপনাকে আটকাতে পারবে না। এটা আমি বহু জায়গায় দেখেছি এবং বহুভাবে দেখেছি। সাকসেসের কোনো সবচেয়ে বেশি ইনফরমেশন আছে। একটা ইনফরমেশন সঠিক সময় পেলে একটা দেশের সাথে আরেকটা দেশের যুদ্ধ বন্ধ হয়ে যেতে পারে। একটা ইনফরমেশন যদি সঠিক সময় পাওয়া যায়, একটা ট্রেন অ্যাক্সিডেন্ট বন্ধ হতে পারে। একটা ইনফরমেশন যদি সঠিক সময় আমরা পেতে পারি, তাহলে একটা বিমান দুর্ঘটনা থেকে আমরা বাঁচতে পারি। তাহলে ইনফরমেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইনফরমেটিভ হওয়া, নিজেকে যত বেশি ইনফরমেটিভ রাখবো, অত বেশি মানুষ আমাদের কাছে আসবে, যে কোনো ফিল্ডে হোক। সেটা পড়াশোনার ক্ষেত্রে হতে পারে, সেটা হেলথ সেক্টরের ক্ষেত্রে হতে পারে। তাহলে আমাদের বেশি জানতে হবে প্রতিদিন, প্রতিনিয়ত। এই আমাদের বিশ্ব সম্পর্কে জানতে হবে, আমাদের দেশ সম্পর্কে জানতে হবে, আমাদের সোসাইটি সম্পর্কে জানতে হবে। এটা আমাদের নৈতিক কর্তব্য। আমি আরেকটা কথা বলে আমার বক্তব্য শেষ করব, কারণ গরমও লাগছে অনেক। আমার এসিটা কাজ করছে না ঠিকভাবে। হ্যাঁ, এসিটা বাড়িয়ে দিলে মনে হয় ভালো হবে একটু। তো আমি আর 2-একটা কথা বলে আমার বক্তব্য আমি শেষ করব। আমরা গ্রামে থাকি। ভারতবর্ষের 75% গ্রাম, 75% গ্রাম আর 25% শহর। তো তোমরা যখন একদিন বড় হবে, আরো অনেক বড় জায়গায় যাবে, মেবি একসময় ভারতবর্ষের প্রধানমন্ত্রী এখান থেকে হতে পারো, রাজ্যের মুখ্যমন্ত্রী কেউ হতে পারো, বড় ডাক্তার হতে পারো, ইঞ্জিনিয়ার হতে পারো। নিজের গ্রাম, নিজের সোসাইটিকে কোনোদিন ভুলবে না। তার জন্য যে কন্ট্রিবিউশন তোমাদের সারা জীবন যতদিন বেঁচে থাকবে, নিজের গ্রামের কথা, নিজের এরিয়ার কথা, নিজের ব্লকের কথা সবসময় চিন্তা করবে। আর যতটুকু সম্ভব, মানুষের ধারণা গ্রামের